ওয়েলকাম মিঠু স্যার ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমরা আজকে আবারও চলে এসেছি চেঞ্জিং সেন্টেন্সের তৃতীয় পার্ট নিয়ে কাজ করার জন্য। আমরা এর আগে চেঞ্জিং সেন্টেন্সের দুটি পর্ব নিয়ে কাজ করেছিলাম, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, বা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে কাজ করব, থার্ড পার্ট। তো প্রথম দ্বিতীয় পর্বতে আমরা বেশ কিছু বাক্যগুলোকে আমরা সাজানো শিখেছিলাম, কীভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেখা যায়। নর্মালি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড শেখানো হয়েছিল। তো আজকে আমরা আবারও শিখব কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল শেখানো যায় বা কম্পাউন্ড করা যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কোনগুলো শিখতে পারি। আজকে আমরা কমপ্লেক্স বাক্যে যদি সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে আমরা কীভাবে সিম্পল করব, টু ইন অর্ডার টু দিয়ে। যদি সো দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে, তাহলে আমরা কীভাবে সিম্পল সাজাবো, টু ডট ডট টু দিয়ে প্লাস ভার্ব অন। তো আজকে আমরা নর্মালি বেসিক্যালি এগুলো দেখব কীভাবে সাধারণত আমরা এই বাক্যগুলো সাজানো যায়, কমপ্লেক্স থেকে কীভাবে আমরা সিম্পল করতে পারি। তো আমরা শুরু করি। আমরা এটা নিয়ে পরে কাজ করবো, আমরা প্রথমটা নিয়ে কাজ করছি। তো আমরা আপাতত শিখব কমপ্লেক্স বাক্য আছে, এটা কীভাবে সিম্পল সাজানো যায়। আবার বলতেছি, কমপ্লেক্স বাক্যে যদি দেখা যায় সো দ্যাট রয়েছে কিংবা ইন অর্ডার দ্যাট, তাহলে সিম্পল আমরা অবশ্যই এই সো দ্যাটের জায়গায় বা ইন অর্ডার দ্যাটের জায়গায় আমরা টু লিখতে পারি। কেউ চাইলে ইন অর্ডার টু লিখতে পারে, যে কোনো একটা লিখলেই হবে, তারপরে ভার্ব অন প্রেজেন্ট ফর্ম বসবে, এইভাবে আমরা সাজাতে পারি। তো আমরা একটা বাক্য দেখতে পারি নর্মালি একটা এক্সাম্পল হিসাবে কীভাবে সাজানো যায় কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে। উই রিড নিউজ পেপার ডেইলি, আমরা নিয়মিত পত্রিকা পড়ি, সো দ্যাট, যাতে করে উই ক্যান গেইন নলেজ। তো বাক্যটা অবশ্যই আমাদের কমপ্লেক্সে আছে। কী দেখে বুঝবো কমপ্লেক্সে আছে? সো দ্যাট দেখে। হ্যাঁ, এখানে সো দ্যাট আছে, তার মানে বুঝতে পারছি বাক্যটা অবশ্যই নিঃসন্দেহে কমপ্লেক্সে আছে। আমাকে সিম্পল করতে বলা হবে, তখন কীভাবে সিম্পল আমরা করব একবার নজর দেখে নিই। তো আমরা খুব সহজেই বাক্যটাকে সো দ্যাট যুক্ত বাক্যগুলোকে বা ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যগুলোকে আমরা সহজেই সিম্পল করতে পারি। তো কীভাবে করা যায় আমরা একবার দেখে নিই। আমরা খেয়াল রাখবো যেখানে সো দ্যাট আছে তার আগের অংশ, অর্থাৎ এই ক্লোজটাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। এই ক্লোজটার কোনো পরিবর্তন আমরা করব না, যা আছে তাই লিখে দিব। তো রিড নিউজ পেপার, যা আছে আমরা তাই লিখছি, যেটুকু ছিল এইটুকু আমরা পুরোটাই লিখলাম। ওকে, ফাইন। তার মানে আমার বুঝতে পারতেছি সো দ্যাট যুক্ত বাক্যগুলোকে সিম্পল করার সময় আমাকে সো দ্যাটের আগের অংশগুলোকে যেটুকু থাকবে, যেটুকু অংশ থাকবে সেটুকু কোনো পরিবর্তন না করে যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেবো। হ্যাঁ, আমরাও লিখেছি তাই। এরপর কি করব, সো দ্যাট থেকে এই যে মডাল ভার্ব আছে এখানে ক্যান বা কখনো কুডে থাকতে পারে, কিংবা ক্যান এবং কুড এই পর্যন্ত আমরা অফ রেখে দিব, অর্থাৎ বাদ দিয়ে দিব। বাদ দিয়ে কী করবো আমরা, এই জায়গার স্থলে বা এই জায়গার অংশটুতে আমরা টু লিখবো কিংবা ইন অর্ডার টু লিখবো, যে কোনো একটা লিখবো, তাহলে ব্যাপারটা আমরা সিম্পল হয়ে যাবে। তো নর্মালি আমরা টু লিখে কাজ করছি, তো টু লিখলাম। এরপর আমরা কী করবো, যেটুকু বাদ দিয়েছিলাম তারপর অংশ লিখে দিব। তারপর অংশ কী ছিল, গেইন নলেজ। তো নর্মালি কিন্তু আমার বাক্যটা আমার সিম্পল হয়ে গেল, খুব সহজেই সিম্পল বাক্য আমরা করতে পারলাম সো দ্যাট যুক্ত বাক্যগুলোকে। তো এইভাবে কিন্তু আসলে সো দ্যাট যুক্ত বাক্যগুলোকে আমরা সিম্পল করতে পারি। আবারও বলতেছি, যদি কখনো কোনো বাক্যে কমপ্লেক্স বাক্যে সো দ্যাট দেখা যায় কিংবা ইন অর্ডার দ্যাট দেখা যায়, তাহলে সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাটের আগের অংশ যা আছে এইটুকু লিখবো, কোনো পরিবর্তন আমরা করব না, লিখে দিলাম, ফাইন। এরপর কী করবো আমরা, সো দ্যাট আগের অংশ যা ছিল তাই লিখে দিব। লিখে দেওয়ার পরে সো দ্যাট থেকে শুরু করে মডাল ভার্ব পর্যন্ত যেটুকু থাকবে এটুকু কোনো পরিবর্তন আমরা, মানে যেটুকু থাকবে ওইটুকু বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা কী করবো, টু লিখবো কিংবা ইন অর্ডার টু লিখবো, এইটুকু অংশ লিখে দিলে আমার হয়ে যাবে। তারপর কি করব, যে অংশটুকু বাদ দিয়েছিলাম তারপর অংশ লিখে দিব। আমরা লিখে দিয়েছি যে যেটুকু বাদ দিয়েছিলাম ওইখানে টু লিখছি, এরপরে যা ছিল ব্যাক অংশ লিখছি। দ্যাটস, এইভাবে কিন্তু সিম্পল সহজেই করা যায়। তা আমরা আর একটা বাক্য দেখতে পারি। তো ব্যাকরণ আমি একটু কম্পাউন্ড বলে দিয়েছি একবার, যে কম্পাউন্ড কীভাবে করা যায়। আমরা তো নর্মালি কমপ্লেক্স থেকে সিম্পল দেখলাম, তো কম্পাউন্ড আসলে কীভাবে হবে, কম্পাউন্ডে অ্যান্ড যোগ করে করা যায়। কী হবে, আমরা শুধুমাত্র দেখব সো দ্যাট অংশ কোথায় আছে। হ্যাঁ, এখানে আছে সো দ্যাট, তার মানে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। তার মানে কম্পাউন্ড করতে গেলে আমাকে প্রথম অংশ যা ছিল সব লিখতে হবে। ওই রিড ছিল নিউজ পেপার
এই অংশটাকে একই বাক্যটাকে আমি যদি কম্পাউন্ড করতে, সাধারণত এই বাক্যগুলো কম্পাউন্ড কমই দেয় বাক্যগুলোতে পরীক্ষায় হলে, প্রশ্ন সেটের যারা রয়েছে আর কি, এরা সাধারণত এই বাক্যগুলো খুব কম কম্পাউন্ড দেয়, সাধারণত কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স ব্যবহার বেশি করে। তৈরি নিউজ পেপার ডেইলি অ্যান্ড, সো দ্যাট অংশটুকুতে শুধু আমরা অ্যান্ড লিখে দিব। ওকে ফাইন, অ্যান্ড লিখে দিলাম। এরপরে কি করব, এরপরে পর অংশ আমরা লিখে দিতে পারি। কি লিখে দিব, ওই যে যেটুকু আমরা বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে টু দিয়েছিলাম, এইটুকু বাদ দিয়ে আমরা অ্যান্ড যোগ করলাম, এরপরে যা ছিল আমরা তাই লিখবো, অ্যান্ড গেইন নলেজ। তার মানে এইটুকুই ধারণা পাওয়া গেল এখানে যে সোদারযুক্ত বাক্যগুলোকে আমরা যদি সিম্পল করতে বলি তাহলে সোদার থেকে মডেল ভার্ব পর্যন্ত অংশ বাদ দিয়ে শুধু টু বসাবো ওই অংশ, তাছাড়া পুরো বাক্যটাই আগে পরে যা ছিল সব থাকবে। এবং কম্পাউন্ড বাক্যটিকে যদি কমপ্লেক্স বাক্যটিকে যদি আমরা কম্পাউন্ডে সাজাতে যাই তাহলে নিঃসন্দেহে আমরা যেভাবে সিম্পল সাজাইছিলাম, যেটুকু বাদ দিয়ে টু দিয়েছিলাম, ঠিক ওইটুকু বাদ দিয়ে আমরা আবারও অ্যান্ড যোগ করব, তাহলে কিন্তু বাক্যটা কম্পাউন্ডও হয়ে যাবে। আমি আর একটা বাক্য দেখানোর চেষ্টা করছি। নর্মালি আমি একটা বাক্য দেখি, যেমন উই টেক ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট উই মে লিভ, আমরা বাঁচতে পারি। বাক্যটা অবশ্যই কমপ্লেক্সে আছে, দেখতে পাচ্ছি সো দ্যাট আছে। তো সিম্পল করতে বললে আমরা শিখেছি যে সো দ্যাটের পরে একটা মডেল ভার্ব থাকবে, ক্যান, কুড, হ্যাঁ এখানে মে থাকতে পারে, মেও হতে পারে, মে মাইট। তো এইটুকু যদি আমরা আসে এইটুকু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে শুধু টু বসাবো, তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে। তার কী লিখবো, উই টেক ফুড টু লিভ। ফাইন, আমাদের বাক্যটা কিন্তু সিম্পল হয়ে গেল। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে ওইটুকু বাদ দিয়ে শুধু আমরা অ্যান্ড বসাবো, অর্থাৎ উই টেক ফুড অ্যান্ড লিভ, আমরা খাবার খাই এবং বাঁচি। এভাবে কিন্তু বাক্যটা সিম্পল আমাদের সাজানো যায়। অর্থাৎ এখন আমরা শিখলাম কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করা যায়। এবার আমি একটা বাক্য উল্টো দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ সিম্পল থাকে কীভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। দেখি একটা বাক্য সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল থেকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে নিয়মটা একই, শুধু সাজানো জানতে হবে আমাকে, কীভাবে বাক্যটাকে আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলে কী থাকলে বুঝবো, সিম্পলে দেখবো যে টু আছে, টু প্লাস ভার্ব, অথবা অনেক সময় দেখা যায় লেখা আছে ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান। যেসব বাক্যে টু প্লাস ভার্ব ওয়ান আছে আমাকে চিনতে হবে। অনেকেই কিন্তু সহজেই সো দ্যাট দিয়ে কিন্তু কমপ্লেক্স বাক্য করতে পারে, কিন্তু বাক্যটা এমনও হতে পারে আমি সিম্পল বাক্য দিয়ে আমি যে সো দ্যাট ব্যবহার করব এটা আমি ধরতে পারি না, বুঝতে পারি না। তাহলে কি করে বুঝবো কোথায় আমি সো দ্যাট ব্যবহার করব? এই যে লিখতে হবে, তখন দেখতে হবে যে টু প্লাস ভার্ব আছে কোথায়। হ্যাঁ, টু প্লাস বাক্যে যেখানে আমরা ভার্ব পাবো, মানে ইনফিনিটিভ অংশ পাবো, এই অংশটাকে ইনফিনিটিভ বলা হয়, যে টু প্লাস ভার্ব ওয়ান, একে বলা হয় ইনফিনিটিভ। তো এই অংশটুকুতে আমরা যখন টু প্লাস ভার্ব ওয়ান পাবো সেখানে কিন্তু আমরা এই সো দ্যাট ব্যবহার করে আমরা কমপ্লেক্স করতে পারি। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছি যে কোথায় আমরা সো দ্যাট ব্যবহার করব বা কখন সো দ্যাট কমপ্লেক্স ব্যবহার করতে পারি। খেয়াল রাখতে হবে যেসব বাক্যে টু প্লাস ভার্ব আছে বা ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, এই দুটি কোনটির মধ্যে কোনো একটা আছে, তখনই শুধু আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি। আমরা একটা বাক্য দেখি, যেমন মিস্টার রহিম ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল টু বাই ভেজিটেবলস, সবজি কেনার জন্য সে বাজারে গিয়েছে। আমি বাক্যটাকে আমি কমপ্লেক্সে, বাক্যটা রয়েছে সিম্পল, এই বাক্যটা অবশ্যই সিম্পল আছে, আমি এটাকে কমপ্লেক্স সাজানোর চেষ্টা করছি। তো আমি কমপ্লেক্স করি যদি, তাহলে কীভাবে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সহজে এখানে যে টু অংশ বলা হয়েছিল যে টু প্লাস ভার্ব থাকবে, এখানে টু আছে, এখানেও টু আছে। তো আমি কোন টু দিকে বুঝবো? খেয়াল রাখতে হবে টু এর পরে ভার্ব থাকতে হবে, টু এর পরে কিন্তু কোনো নাউন থাকা যাবে না, তাহলে কিন্তু এটা আমি সাজাতে পারবো না, ধরা ভুল হবে। হ্যাঁ, টু এর পরে মার্কেট আছে, মার্কেট একটা স্থান, জায়গার নাম, নাউন, তো এইখানে আমার হবে না। আমি কোথায় দেখবো? আর একটা টু আছে, টু প্লাস ভার্ব মানে বাই। ভার্বগুলো আসলে কি? ভার্ব বলতে যেটা বোঝায় যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে কাজগুলো করি তাকেই আসলে আমাদের ভার্ব বা ক্রিয়া বলা হয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে যাই করি সেটা একটা ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, কাজ করা বোঝায়। যে কোনো মুহূর্তে আমরা যা করি তাই, কথা বলি, আমরা বসে থাকি, শুয়ে থাকি, নড়তেছি, যা করি, এভরিথিং, প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করবো সেটা একটা ক্রিয়া হিসেবে কাজ করে, মানে সেটাই ক্রিয়া। তো নর্মালি আমরা টু পাইছি, হ্যাঁ এখানে পেয়ে গেলাম টু প্লাস ভার্ব মানে টু বাই, তাহলে তার আগে অংশ আমি কী করবো? যা আছে তাই লিখে দিব কমপ্লেক্স করার সময়। মিস্টার রহিম, ওকে ফাইন, লিখে দিলাম ওয়েন্ট টু মার্কেট, মিস্টার রহিম ওয়েন্ট টু মার্কেট, যেটুকু ছিল এইটুকু লিখছি আমরা। এখন আমরা কী করবো? কমপ্লেক্স সাজানোর সময় এই টু এর জায়গায় সো দ্যাট লিখবো, এই যে এখানে টু রয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্ব, এই ভার্বের আগে যে টু থাকবে, টু বাদ দিয়ে আমরা লিখবো সো দ্যাট। ঠিক আগে আমরা যেমন সাজালাম এভাবেই।
সো দ্যাট লিখলাম। এরপর কি করবো আমরা, এই সো দ্যাটের পর একটা সাবজেক্ট নিয়ে আসতে হয়। সাবজেক্ট পাবো কোথায়? এই যে প্রথম বাক্যের সাবজেক্ট যা ছিল এটাকে ব্যবহার করব। শুধু আমরা সো দ্যাটের সাবজেক্টের প্রনাউন ব্যবহার করবো। আমরা কী ছিল এখানে, মিস্টার রহিম, দ্যাট ইজ হি হবে, আমরা হি ব্যবহার করছি। এরপরে সাবজেক্টের পর আমরা ক্যান আর কুড কোনো একটা ব্যবহার করব। এই যে ক্যান কিংবা কুড আমরা ব্যবহার করবো। এখন বুঝবো কী করে ক্যান না কুড ব্যবহার করব। তো নর্মাল দেখতে পাচ্ছি যে 2 প্লাস ভার্ব 1 মানে 2 এর পর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করেছি। এরপরে স্ট্রাকচারে বলা ছিল সাবজেক্ট লাগবে, আমরা সাবজেক্ট দিলাম এই যে রহিম, যা সাবজেক্ট থাকবে আর প্রনাউন ব্যবহার করবো। কিন্তু ছেলে মানুষ তাই হি ব্যবহার করেছি। এখন আমরা ব্যবহার করবো মডাল ভার্ব ক্যান কিংবা কুড। হ্যাঁ, দেখতে হবে বাক্যটা প্রেজেন্ট নাকি পাস্ট ফর্মে ছিল। হ্যাঁ, এখানে ছিল পাস্ট ফর্ম মানে ওয়ান্ট, তার মানে নিঃসন্দেহে আমরা এখানে কুড ব্যবহার করতে পারি। কুড ব্যবহার করলাম। তাহলে এখন কি কাজ আমাদের? আর কোনো কাজ নাই। এই যে যেটুকু ছিল বাক্যাংশ আমরা সেটুকু লিখে দিব। কি ছিল? ভার্ব থাকে বাই ভেজিটেবলস। এইভাবে কিন্তু বাক্যটা আমরা সহজেই কমপ্লিট সাজাতে পারি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে 2 প্লাস ভার্ব 1 যুক্ত বাক্যগুলোকে কমপ্লেক্স কীভাবে আমরা সাজাতে পারি। আবার একবার বলে দিচ্ছি, যখন আমরা কোনো সিম্পল বাক্যে 2 প্লাস ভার্ব পাবো, 2 এর পরে কোনো স্থানের নাম বা কোনো নাউন থাকলে কিন্তু হবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে 2 এর পরে ভার্ব আছে কিনা। আমরা এখানে 2 এর পরে ভার্ব পাচ্ছি 2 বাই, তার মানে এখানে বুঝতে পারছি যে বাক্যটা সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করা যাবে। কীভাবে করবো? 2 এর আগের অংশ যেটুকু আছে সেইটুকু আমরা লিখে দিব, আমরাও লিখেছি যা ছিল তাই। তারপর 2 এর স্থলে কী লিখবো? সো দ্যাট। এরপর কী করবো? একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কোথা থেকে নিয়ে আসবো? এই সিম্পল বাক্যের যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টের প্রনাউন ব্যবহার করবো আমরা। ছেলে হলে হি, মেয়ে হলে সি আমরা নর্মালি জানি, এবং সাবজেক্ট যদি বহুবচন ক্যারি করে তাহলে সেই ক্ষেত্রে আমরা দে লিখবো। এরপর কি করব? আমরা ক্যান বা কুড ব্যবহার করার চেষ্টা করব, মানে ব্যবহার করতেই হবে, না হলে বাক্যটা অর্থ হবে না। তো ক্যান না কুড লিখবো আমরা। বাক্যটা ডিপেন্ড করবে ভার্বের উপর, মানে সিম্পল বাক্যে ভার্বটা প্রেজেন্ট নাকি ফার্স্ট ফর্ম ছিল। প্রেজেন্ট থাকলে আমরা এখানে ক্যান ব্যবহার করব, যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে কুড ব্যবহার করব। এরপর কি করব? যে ভার্বটা আমার 2 এর পরে ছিল ওই ভার্ব থাকে বাক্যাংশ আমরা লিখে দেবো বাক্যটা, তাহলেই আমি কমপ্লেক্স থেকে সিম্পল থেকে কমপ্লেক্স আমি সহজেই সাজাতে পারবো। তা আশা করছি তোমরা বাক্যগুলো বুঝতে পেরেছো কীভাবে বাক্য পরিবর্তন করানো যায়। তো আমরা এরপর নিয়ে একটা কাজ করছি। 2 নাম্বার নিয়মটা আমি প্রথমেই যেটা লিখেছিলাম যে টু, এই যে টু আর একটা হচ্ছে সো দ্যাট। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন কিন্তু সাজাবো এই কমপ্লেক্স থাকে কীভাবে আমরা সিম্পল সাজাতে পারি। কমপ্লেক্স থাকে আমরা সিম্পল করব। তাহলে কমপ্লেক্স কি থাকে? সো দ্যাট থাকলে কীভাবে সিম্পল করবো আমরা? সো এর জায়গায় লিখবো টু এবং টু দ্যাটের জায়গায় লিখবো টু। এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। এরপরে ভার্ব 1 লিখবো। আমি একটা বাক্য লিখছি, হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান্ট ওয়ার্ক। তো বাক্যটা কিন্তু অবশ্যই কমপ্লেক্সে আছে, আমি এটা বাক্যটাকে সিম্পল করব। তো যদি সিম্পল করতে যাই তাহলে কীভাবে আমি সিম্পল করতে পারি? তো একবার আমরা খেয়াল রাখবো যে বাক্যটা আসলে কমপ্লেক্সে কী আছে, আর ওখানে সো দ্যাট আছে। হ্যাঁ আছে, এখানে সো আছে, এখানে দ্যাট আছে। মানে সো দ্যাট বলতে এটাই বোঝায় সো এবং দ্যাট, মানে ডট কি থাকতে পারে, এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, লেজি একটা অ্যাডজেক্টিভ। তার মানে বুঝতে হবে সো দ্যাট মানে কিছু একটা মাঝখানে থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকে। তো থাক, সেটা বড় কথা নয়, আমি চিনব কী করে? সো আর দ্যাট, অর্থাৎ সো দ্যাট এরকম বাক্যগুলো থাকলেই বুঝবো এটা কমপ্লেক্সে আছে। আমাকে সিম্পল করতে যদি বলে তো বাক্যটা কোনো পরিবর্তন আমরা কীভাবে করবো আমরা দেখে নিই। প্রথমত আমরা সাবজেক্ট এবং ভার্ব যা আছে লিখে নিব, কোনো পরিবর্তন করব না। যেখানে সো থাকবে সেখানে আমরা একটা টু লিখে দিব, তারপর লিখতে থাকবো আবারও। তারপর আমরা কি করব? দ্যাট থাকে এই যে নেগেটিভ পর্যন্ত ফর্ম থাকবে একটা, মানে ক্যান নট কিংবা কুড নট, এই পর্যন্ত আমরা কী করবো? ওইটুকু বাদ দিয়ে দিব। বাদ দিয়ে কী লিখবো? একটা টু লিখবো। লেখার পরে কী করবো? এর পরের অংশ যেটুকু থাকবে সব লিখে দেবো। আমাদের ওয়ার্ক পর্যন্ত ছিল, আমরা ওয়ার্ক পর্যন্ত লিখে দিয়েছি। বাক্যটা খুব সহজেই আমরা কিন্তু সিম্পল করতে পারলাম। তো ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু আবারও একবার খেয়াল করবে সো দ্যাটের ক্ষেত্রে সিম্পল করার সময় খেয়াল রাখতে হবে। আমি মোট কথা বলে দিই যে সো এর জায়গায় আমরা টু লিখবো, দ্যাট থাকে নেগেটিভ পর্যন্ত বাদ দিয়ে, মানে নট পর্যন্ত বাদ দিয়ে আমরা টু লিখবো। এছাড়া ব্যাখ্যা কোনো অংশ পরিবর্তন হবে না, যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমরা কিন্তু শুধু সো এর জায়গায় এখানে টু লিখছি, তারপর দ্যাট থাকে নেগেটিভ পর্যন্ত বাদ দিয়ে টু লিখছি। বাকি অংশ কিন্তু বাক্যের যেগুলো ছিল ইজিলি আমরা সেগুলো বসিয়ে দিয়েছি, বাক্যটা কিন্তু সিম্পল হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে এই নিয়মে কি সবগুলোই হবে? আমি কি সবগুলো করতে পারি? একটু খেয়াল রাখতে হবে, এখানে কিছু পয়েন্ট ছিল। কি পয়েন্ট?
যদি দুইটি ব্র্যাকেট সাবজেক্ট একই থাকে তাহলেই এই নিয়মে টু টু দিয়ে আমি সিম্পল করতে পারি। এখন কোয়েশ্চেন হতে পারে তাহলে কি সাবজেক্ট যদি ভিন্ন থাকে তাহলে কি হবে না? সেই ক্ষেত্রেও হবে, একটু ডিফারেন্ট হতে পারে। কি ডিফারেন্ট আমরা একটু এক্সাম্পল এটা পরে দেখছি, এটা নিয়ে কাজটি শেষ করি। একই হবে, ওই সাবজেক্ট ভিন্ন হলেও টু টু হবে, একই হলেও টু টু হবে, তবে সাবজেক্ট ভিন্ন হলে একটু বেশি লিখতে হয়, জাস্ট একটু বেশি, দুটা ওয়ার্ড বেশি লিখতে হবে। তো ব্যাকওয়ার্ডটাকে আমরা নর্মালি কমপ্লেক্স থেকে সিম্পল সাজালাম, এখন আমরা এটাকে কম্পাউন্ড সাজায় দেখি কীভাবে কম্পাউন্ড করা যায়। যদি কখনো এটাকে সিম্পল না বলে সো ডট দ্যাট ঠিক আছে, কিন্তু বলছে কম্পাউন্ড সাজাও, তাহলে কীভাবে কম্পাউন্ড করতে পারি আমরা একবার দেখে নিই। তো কম্পাউন্ড করার সময় আমরা খুবই সহজ, এটা কোনো পরিবর্তন করতে হয় না, শুধু সো এর জায়গায় ভেরি লিখতে হয়, আর দ্যাটের জায়গায় শুধু দ্যাট, এই দ্যাটের জায়গায় লিখতে হবে অ্যান্ড, বাকি অংশ কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই আসবে। যেমন হি ইজ, সো এর জায়গায় লিখবো ভেরি, লিখতে থাকবো, বাকি অংশ আমরা চলতে থাকবে, দ্যাটের জায়গায় লিখবো অ্যান্ড, এরপরে অংশ আবার যা ছিল তাই লিখবো, অ্যান্ড হি ক্যান্ট ওয়ার্ক। এভাবে কিন্তু সাজাতে পারি। তো এভাবে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড আমরা নর্মালি আমরা ব্যাকওয়ার্ডটাকে কম্পাউন্ড সাজাতে পারি। আবারও বলতেছি যে আমাদের সো ডট দ্যাট এই অংশটুকুতে আমরা যদি সহজেই কম্পাউন্ড করতে চাই তাহলে সো এর জায়গায় শুধু নর্মালি আমরা সো এর জায়গায় ভেরি বসাই দিব, শুধু দ্যাট বাদ দিয়ে আমরা অ্যান্ড দিব, ব্যাক অংশ যা থাকবে এগুলো পরিবর্তন করব। এছাড়া কোনো পরিবর্তন আমরা কিন্তু করতে পারবো না, তাহলে কিন্তু হবে না ব্যাকওয়ার্ডটা। তো আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো যে কমপ্লেক্স ব্যাকওয়ার্ড কীভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায়। আমরা এখানে কিছু সিস্টেম দেখাই দিলাম, তো এভাবে গেলে কিন্তু ব্যাকওয়ার্ডগুলো পরিবর্তন করা যায়। তো এখন আমরা দেখব সাবজেক্ট ভিন্ন হলে কি হইতে পারে। হ্যাঁ, আমরা সো ডট দ্যাটের ক্ষেত্রেই দেখব, মানে সো ডট ডট দ্যাট এই বাক্যটাই রয়েছে কমপ্লেক্সে, সিম্পল করতে বলবে, কিন্তু সাবজেক্ট ভিন্ন হলে কীরকম ভিন্ন, যে সাবজেক্ট দেখা যায় ব্যক্তিবাচক না, ব্যক্তি ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে নিঃসন্দেহে বুঝবো আমরা যে সাবজেক্ট দুটি আলাদা আছে। তো সাবজেক্ট প্রথমটা ব্যক্তিবাচক না হলেই হলো, কীরকম হইতে পারে, দ্য ওয়াটার ইজ সো ডার্টি দ্যাট উই ক্যান্ট ড্রিঙ্ক। আচ্ছা, ড্রিঙ্ক না ব্যবহার করে যেহেতু নোংরা পানি আমরা ইউজ লিখি, এখানে ইউজ ইট, বাক্যটা অবশ্যই কমপ্লেক্সে আছে, আমি এটাকে সিম্পল করব। তো যদি সিম্পল করতে যাই তাহলে কী হবে আমি কি করে বুঝবো বাক্যটা আসলে সাবজেক্ট ভিন্ন? প্রথমে দেখতে হবে এটা সো ডট ডট দ্যাটের নিয়ম, ফাইন, ঠিক আছে, সো ডট ডট দ্যাটের নিয়মে পড়ছে, মাঝখানে অ্যাডজেক্টিভ আছে, ফাইন, ওকে, বুঝতে পারছে যে সো ডট দ্যাটের নিয়ম। তাহলে এটা কীভাবে সিম্পল করব? তো সাবজেক্ট ভিন্ন না একই, হ্যাঁ আমরা কিন্তু বলেছিলাম যে প্রথম সাবজেক্ট ব্যক্তিবাচক না হয়, যদি অন্য কোনো হয় থাকে বস্তুবাচক বা প্রাণীবাচক, তাহলে নিঃসন্দেহে আমরা এটাকে ধরে নিব সাবজেক্ট বহুবচন না, আর কি দুটি সাবজেক্ট আলাদা আছে। তাহলে কীভাবে সিম্পল করবো আমরা কিন্তু এর আগে একটা বাক্য দেখালাম যে সাবজেক্ট একই হলে কীভাবে সিম্পল করা যায়, এখানে জাস্ট নিয়মটা একটু আলাদা, ভিন্ন হলে একই নিয়মেই করবো আমরা আগের মতো, এই যে সোর জায়গায় লিখবো টু, টু দ্যাটের জায়গায় লিখবো টু, একইভাবে আমরা সাজাই। তো লিখতে থাকি, তো আমরা লিখে দেবো দ্য ওয়াটার ইজ, সো এর জায়গায় আমার একটা লিখে দেবো টু, তারপরে লিখতে থাকবো আবারও কি ছিল ডার্টি। প্রশ্ন হতে পারে আগে কিন্তু আমরা দ্যাট থাকে এই নেগেটিভ পর্যন্ত বাদ দিয়ে টু দিয়েছি, তারপর ব্যাক অংশ ব্যবহার করছি, তাহলে এখন কি ব্যবহার করবে এভাবে? আমি কিন্তু একটু কথা বলেছিলাম যে একই নিয়মেই করব, কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্টটা কীরকম, যে সাবজেক্টও ভিন্ন, সেহেতু এখানে আমাকে একটা এই অ্যাডজেক্টিভ ব্যবহার করার পরে আমাকে একটা ফর ব্যবহার করতে হবে, অবশ্যই ফর। কেন ফর ব্যবহার করব? একটা কারণেই, সেটা হচ্ছে এই সাবজেক্টটা বহুবচনের কারণে, এছাড়া অন্য কিছুই না। সরি, সাবজেক্টটা অন্য ছিল আর কি, দুটি সাবজেক্ট আলাদা ছিল, এখানে ওয়াটার, এখানে সাবজেক্ট ছিল উই, ভিন্ন সাবজেক্ট হওয়ার কারণে এখানে ফর ব্যবহার করতে হবে, আরও একটা ওয়ার্ড লিখতে হবে। তো এইটুকু আমরা অনেকেই জানি যে এখানে একটা পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো পসেসিভ ফর্ম আসলে কোনটা ব্যবহার করবো তাহলে? পসেসিভ ফর্ম কোনগুলা অনেকে আমরা জানি না কিন্তু। তো পসেসিভ ফর্ম আসলে বলতে বোঝায় যে পার্সন ভেদে যেগুলো পসেসিভ হয়ে থাকে, যেমন আমাদের সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে যে আই এবং উই, আই যেমন আই আছে, আয়ের পসেসিভ ফর্ম মাই হয়, উই একটা আছে, উইয়ের পসেসিভ ফর্ম কী হতে পারে? আওয়ার। তারপরে যাদের এই যে পসেসিভ ফর্মগুলো নিয়ে সমস্যা, তারা ভিডিওটা পজ করে এগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। তো আই থাকলে মাই লিখতে হবে পসেসিভ ফর্ম, উই থাকলে আমরা আওয়ার লিখব, যদি কোনো সেকেন্ড পার্সন ইউ থাকে তাহলে অবশ্যই আমরা ইউর লিখব, যদি কখনো দেখতে পাই সাবজেক্ট এখানে হি আছে তাহলে অবশ্যই হিজ লিখব, যদি কখনো দেখা যায় সি আছে তাহলে অবশ্যই হার লিখব, যদি সাবজেক্ট এখানে থার্ড পার্সন প্লুরাল ফর্ম দে থাকে তাহলে অবশ্যই দেয়ার ব্যবহার করব।
আর প্রশ্ন হইতে পারে যদি এখানে কোনো নাউন থাকে তাহলে কি করব? নাউন থাকলে ওটা কোনো পরিবর্তন করতে হয় না, কারণ নাউনে কোনো পসেসিভ ফর্ম হয়নি। এখানে একটা মিসিং হয়েছে আমাদের, যে পসেসিভ ফর্ম ব্যবহার করার কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি আসলে পসেসিভ ফর্ম হবে না, আসলে অবজেক্ট ফর্ম হবে। তো অবজেক্ট ফর্মগুলো কীরকম আমি একটা দেখানোর চেষ্টা করছি। আই থাকলে আমরা মি ব্যবহার করব, উই থাকলে এখানে আজ ব্যবহার করব, ইউ থাকলে আমরা ইউ ব্যবহার করব, হি থাকলে আমরা অবশ্যই হিম ব্যবহার করব, সি থাকলে হার ব্যবহার করব, দে থাকলে আমরা অবশ্যই দেম ব্যবহার করব। এই অবজেক্ট ফর্মগুলো এখানে ব্যবহার করব। আমার একটা মিসিং হয়েছিল যে পসেসিভ ফর্মের কথা বলেছেন, যদিও পসেসিভ ফর্ম এখানে ব্যবহার হয় না, কিন্তু পসেসিভ ফর্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাদের জানা নাই তারা অবশ্যই লিখে নিবে। নর্মালি এখানে কিন্তু আমরা ফরের পর একটা অবজেক্ট ফর্ম ব্যবহার করব। যেমন এখানে আমরা উই ছিল, তাহলে উইয়ের অবজেক্ট ফর্ম কী হবে? আস। এইটুকুই ডিফারেন্ট ছিল আমাদের, যে সাবজেক্ট এক হলে এইটুকু লিখতে হয় না, আর ভিন্ন হলে এইটুকু লিখতে হয়। এইটুকু ছাড়া ব্যতিক্রম আসলে কিছুই নাই। তো অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে আমি এইটুকু বাদ দিয়ে কী হবে না, এইটুকু বাদ দিলে লিখবো না। এইটুকু আসলে বাদ দিলে বাক্যটার অর্থটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আসলে বাদ দিলেই ভুল হয়ে যায়, তাই আমরা বাদ দিতে পারি না। এইটুকু দিয়েই বাক্যটাকে আমাকে অবশ্যই সিম্পল করতে হবে। আবারও বলতেছি, সাবজেক্ট এক কিংবা ভিন্ন হলে কোনো ডিফারেন্ট নাই কিছু, শুধু এইটুকুই ভিন্নতা ছিল, আমার এইটুকু ব্যবহার করেছি আমরা। তো ফর আস, এরপরে কী করবো আমি? এই যে নেগেটিভ পর্যন্ত ব্যবহার করব, বাদ দিব। উই ক্যান নট, তারপর কী লিখবো? আগের মতো টু, তারপর ভার্ব থাকে ব্যাক অংশ, টু ইউজ ইট। তাহলে আমার কিন্তু সিম্পলটা হয়ে গেল। তো আমি আবার একবার রিপিট করছি যে সাবজেক্ট ভিন্ন হলে কী হবে? সাবজেক্ট ভিন্ন হলেও একই নিয়ম, যে আমরা সাবজেক্ট ভার্ব যা আছে তাই লিখবো, এর কোনো পরিবর্তন করতে হয় না। সোর জায়গায় আমার টু লিখতে হয়, লিখে দিয়েছি। এরপর কী করবো আমি? এই যে ভিন্ন হওয়ার কারণে অ্যাডজেক্টিভ অংশ, মানে সোয়ের পরে যে অ্যাডজেক্টিভ থাকে সেটা লিখবো, লেখার পরে আমি অবশ্যই একটা ফর ব্যবহার করব। যে সাবজেক্ট ভিন্ন হোক আমাকে ফর ব্যবহার করতে হবে, আর দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্ট অংশটা আমার অবজেক্ট ফর্ম করতে হবে। যেমন ওই ছিল আস লিখছি, কোনো নাউন ফর্ম থাকলে আমার নাম বাচক থাকলে আসলে নামের অবজেক্ট ফর্ম নামই হয়, নেম যেটা থাকে ওটাই বসে, ওটা কোনো অবজেক্ট চেঞ্জ করতে হয় না। শুধু এগুলো থাকলে আমরা অবজেক্ট ফর্ম এগুলো চেঞ্জ করবো, আর অন্য কোনোগুলো থাকলে ওগুলোই ব্যবহার করব। এরপর কী করবো আমরা? এই যে মডেল ভার্বটা অংশটা তাহলে ক্যান নট বা কুড নট থাকে, এটুকু বাদ দিয়ে আমরা টু লিখবো, তারপরে ভার্ব থাকে ব্যাক অংশ লিখবো, বা তাহলে কিন্তু ব্যাকরণ আমাদের সহজেই আমার কাজটা শেষ হয়ে যাবে আর কি। তো এখন আমরা এই বাক্যটাকে আরেকটুভাবে দেখতে পারি, মানে কম্পাউন্ড কি হবে? তাহলে কম্পাউন্ড কিন্তু আগে নিয়মে হবে, শুধু সোয়ের জায়গায় আমরা ভেরি দিব আর একটা জায়গায় অ্যান্ড দিব। তো একটা ব্যবহার করে দেখি আমরা, দ্য ওয়াটার ইজ is very dirty। তারপর কী করবো? দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব, তারপর আর কোনো পরিবর্তন আমরা করব না। এটা ক্যান্ট ইউজ ইট। এভাবে কিন্তু আমরা সহজে কম্পাউন্ড সাজাতে পারি। তো আশা করছি কম্পাউন্ডে কোনো সমস্যা হবে না। কম্পাউন্ড খুবই সহজ, সাবজেক্ট এক হলেও যেভাবে নিয়মে আমরা কম্পাউন্ড করতে পারি, সাবজেক্ট দুটি ভিন্ন হলেও আমরা একই নিয়মে কম্পাউন্ড করবো, শুধু সোয়ের জায়গায় ভেরি দিব আর দ্যাটের জায়গায় অ্যান্ড দেবো। এভাবে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করতে পারি। আমি দুটি নিয়মে দেখানোর চেষ্টা করছি, দেখানো হলো আর কি, যে কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় সাবজেক্ট দুটি এক হলে কিংবা ভিন্ন হলে। এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স দেখব, কীভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স আমরা করতে পারি, একটু আলাদা উল্টা। তো যে বাক্যে টু সাবজেক্ট প্লাস টু থাকবে, আর কমপ্লেক্সে তখন আমরা টু এর জায়গায় সো লিখবো আর টু এর জায়গায় দ্যাট লিখবো। একটা বাক্য আমি দেখানোর চেষ্টা করছি। দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার টু লেজি টু ওয়ার্ক। একইভাবে আমি দেখানোর চেষ্টা করছি। গল্পটা আমরা জানি, আসলে এক কৃষকের তিনটি ছেলে ছিল যারা সাধারণত কাজ করতো না, খুবই অলস ছিল, এরকম একটা গল্প থাকে, লাইনটা লেখা। তো বাক্যটাকে আমি কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করার সময় কীভাবে বুঝবো আমি কোন কনজেকশনটা ব্যবহার করব? আমরা কিন্তু টু নিয়ম দেখবো। হ্যাঁ, এখানে টু আছে এবং টু আছে, এইরকম ক্ষেত্রে আমরা টু এর জায়গায় সো আর টু এর জায়গায় দ্যাট লিখবো। তো আমরা বাক্যটা সিম্পল কমপ্লেক্স সাজানোর চেষ্টা করি। তাহলে কী লিখবো? দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার, টু এর জায়গায় অবশ্যই আমরা কী লিখবো? সো ব্যবহার করব। তারপর লিখতে থাকবো আবারও, তারপর টু এর জায়গায় কী লিখবো? দ্যাট লিখবো। এইটুকুই শুধু আমাদের একই নিয়ম, যে টু এর জায়গায় সো,
টু এর জায়গায় দ্যাট। এখন আমার আর কি কাজ আছে, যে দ্যাটের পরে আর একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট পাবো কোথায়? সিম্পল বাক্যে যে সাবজেক্টটা ছিল এটার প্রোনাউন ব্যবহার করব। হ্যাঁ, এখানে সাবজেক্ট কেউ ছিল, কে ছিল? সন্স, ছেলেগুলো, মানে কৃষকের ছেলেগুলো। তার মানে আমাকে সাবজেক্ট বহুবচন ছিল, তার মানে দিয়ে ব্যবহার করব। এরপরে আমি এখানে সাবজেক্টের পরে একটা মডেল ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে নেগেটিভ প্রোনাউন অবশ্যই, ক্যান্ট অথবা কুডন্ট, যে কোনো একটা। তো অনেকে ক্যান নট, কুড নট শর্ট ফুল ফর্মে লিখতে পারে এরকম ব্যাপার না। তো আমি এখানে ফুল ফর্মে লিখবো, আসলে ক্যান ব্যবহার করবো না কুড। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এর আগে সো দ্যাট নিয়মে দেখেছিলাম যে সিম্পল বাক্যের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ক্যান ব্যবহার করব, আর পাস্ট ফর্ম থাকলে কুড ব্যবহার করব। তো এই বাক্যটা কিন্তু এই সোর ডট ডট দ্যাটের ক্ষেত্রে একই নিয়মেই ফলো হবে আর কি, প্রযোজ্য নিয়মটা। তো এইখানেও আমরা কুড নট ব্যবহার করবো, পাস্ট টেন্স ছিল, তাই পাস্ট টেন্স কী করে বুঝলাম? এই যে ওয়ার ছিল, কুড নট। তারপরে কী করবো আমরা? বাক্যাংশ যেগুলো ছিল লিখে দেবো, অর্থাৎ টু এর পরে কী ছিল? ওয়ার্ক ছিল। এভাবে কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। আমি কিন্তু দুটি ফর্মে দেখানোর চেষ্টা করলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, টু এবং টু দেখতে পারলে নিঃসন্দেহে আমাকে বুঝতে হবে এখানে সো ডট দ্যাট দিয়ে আমাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করার সময় আমি টু এর আগের অংশ যা আছে লিখে নিয়ে আসবো, টু এর জায়গায় সো লিখবো, এরপরে আবার লিখতে থাকবো, যেখানে টু পাবো সেখানে দ্যাট লিখবো, দ্যাটের পর একটা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট পাবো কোথায়? সিম্পল বাক্যের যে সাবজেক্ট ছিল ওর এই প্রোনাউন ব্যবহার করবো। আমরা এখানে বহুবচন ছিল তাই ব্যবহার করছি দে, এখানে এক বচন হলে হি, সেই ব্যবহার হতে পারে। আর কি করবো আমরা? মডেল ভার্ব অবশ্যই লাগবে, ক্যান নট কিংবা কুড নট। তা ডিপেন্ড করছে ক্যান কুড কোনটার উপরে? সিম্পল বাক্যে টেন্সের উপরে। যে টেন্সটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা এখানে পাস্ট ফর্ম ছিল তাই কুড ব্যবহার করছি, প্রেজেন্ট থাকলে ক্যান নট ব্যবহার করতাম। তো আশা করছি তোমাদের এই সো দ্যাট এবং সো ডট দ্যাট এই বাক্যগুলোকে কমপ্লেক্স থাকে সিম্পল, আবার সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এই নিয়ে ক্লাসটা আসলে ফলো করলে খুব সহজেই তোমরা জানতে পারবে কীভাবে বাক্যগুলোকে সিম্পল কমপ্লেক্স সাজানো যায়, কীভাবে আমরা সহজেই বাক্যগুলোকে আমরা তৈরি করতে পারি। তো এই পর্যন্তই আজকে, আমরা পরবর্তী ক্লাসে এর পরের পার্ট নিয়ে আমরা কাজ করব। আর একটা কথা বলেই নয়, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ আজকে সবাইকে, আল্লাহ হাফেজ।